এর মধ্যে থেকে মুরব্বী যারা বসে আছেন, ওমরা বা হজ করতে গিয়েছেন, এরকম একজন হাত তুলেন, ওমরা বা হজ করে আসছেন, একজন মুরব্বী মানুষ, ওই যে লাল টুপি পরে বসে আছে, নিয়ে আসো তো ওনাকে। আপনি আসেন দেখি, সামনে সামনে আসেন, আমার কাছে আসেন। কি নাম আপনার? ওই এইদিকে বলেন। বাড়ি কই? সুনামগঞ্জ। বাড়ি সুনামগঞ্জ। সুনামগঞ্জ কোথায়? শান্তিগঞ্জ। এই সুনামগঞ্জের মানুষ আছে এখানে? এই লোক আপনাদের মানুষ? আচ্ছা, এখন বলেন, কবে গেছিলেন আপনি? হজ না উমরায় গেছিলেন? এখন আমাকে বলেন, আপনি তো ওমরা হজ করে আসছেন, মাইকের সামনে দাঁড়ান। আপনি কাবা শরীফে গেছেন, কাবা শরীফের মালিক কে? আল্লাহ। জোরে বলেন। আল্লাহ। কাবা শরীফের মালিক কে? আল্লাহ। আল্লাহ। আমরা মুসলমান সবাই এই দিন দুনিয়ার, আমরা যে পৃথিবী দেখি, পৃথিবীর মালিক কে? আল্লাহ। এই সূর্য নক্ষত্র যা দেখি তার মালিক কে? আল্লাহ। বেহেশতের মালিক কে? আল্লাহ। দোজখের মালিক কে? আল্লাহ। আচ্ছা, দাঁড়ান, আপনি বসেন। আপনারা সকলেই সাক্ষী দিলেন, দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না? যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে, এক শিরকি করা হচ্ছে, হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। শুধু ঠকাচ্ছেই না মানুষকে, যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা। নাউজুবিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, কেউ কেউ বলে অমুককে দেখেছে, তমুককে দেখেছে, এবার একে দেখেন। প্রিয় ভাই বোনেরা, 1971 সালের যুদ্ধ, যেই যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, আমাদের এই প্রিয় মাতৃভূমি, সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি, যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে, এই দেশের লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মান হানি হয়েছে। কাজে তাদেরকে তো বাংলাদেশের মানুষের মধ্যে দেখেই নিয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, এই কুফরির বিরুদ্ধে, এই হঠকারিতার বিরুদ্ধে, এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে ওই যে টেক ব্যাক বাংলাদেশে থাকতে হবে। আমরা দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করেছি, এখন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত। 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনের দিনেই একটি গুরুত্বপূর্ণ গণভোটও আয়োজন করা হবে। এই গণভোটের উদ্দেশ্য হল রাষ্ট্র সংস্কারের জন্য জনগণের সরাসরি সম্মতি নেওয়া। ভোটাররা হ্যাঁ ভোট দিলে রাষ্ট্র পরিচালনার কাঠামো, ক্ষমতার ভারসাম্য, নির্বাচন ব্যবস্থা এবং নাগরিক অধিকারের মতো কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় বড় ধরনের পরিবর্তন আসবে। আর না ভোট দিলে দেশের শাসন কাঠামো আগের মতোই থাকবে। অন্তর্বর্তীকালীন সরকার জনগণকে হাঁ ভোট দেওয়ার জন্য ব্যাপক প্রচারণা চালাচ্ছে, কিন্তু এখনো দেশের অধিকাংশ মানুষ আসলে জানেই না আগামী গণভোটে হাঁ ভোট দিলে কি হবে আর না ভোট দিলে কি হবে। হাঁ বা না ভোটের পক্ষে বিপক্ষের বিষয়গুলো নিয়েই আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। গণভোটের একটি বড় অংশই হল নির্বাচন পরিচালনা এবং রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্কারের পক্ষে। সে কারণে গণভোটের ব্যালটে হাঁ ভোট দিলে যেসব বিষয়ে পরিবর্তন আসবে সেগুলোর মধ্যে অন্যতম হল তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং সরকারি কর্মকমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একসাথে কাজ করবে। সরকারি দল নিজেদের ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না। সেই সাথে সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। আওয়ামী লীগ যেমন সংসদে সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু জনগুরুত্বপূর্ণ বিষয়ে আইন পাশ করে নিয়েছিল, গণভোটে হাঁ ভোট দিলে আর কোনো সরকার নিজেদের সুবিধামতো আইন বানাতে পারবে না। অন্ততপক্ষে আইন বানানোর আগে জনগণের কাছ থেকে মতামত নিতে হবে। সংসদের ডেপুটি স্পিকার হতে হবে বিরোধী দল থেকে। গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিসমূহের সভাপতিও বিরোধী দল থেকেই নির্বাচিত হবেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি দল যত মেয়াদেই ক্ষমতায় যাক না কেন কোনো দলের কোনো ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সেই সাথে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে। তার মানে একটি বিল আইনে পরিণত হতে হলে শুধু নিম্নকক্ষেই নয় বরং উচ্চকক্ষেও তা একইভাবে পাশ হতে হবে। গণভোটে হাঁ ভোট দিলে দেশের বিচার ব্যবস্থা সহ নাগরিকদের বেশ কিছু মৌলিক সুবিধা প্রাপ্তি সহজ হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে এবং সাধারণ জনগণ আবারও উপজেলা পর্যায়ে বিচার প্রাপ্তির সুবিধা পাবে। অনগ্রসর গোষ্ঠী হিসেবে সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। সেই সাথে নাগরিকের মৌলিক অধিকারের সংখ্যা বাড়ানো হবে। উদাহরণ হিসেবে ইন্টারনেট সেবাকে একটি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচার সরকার ইন্টারনেট সেবা কখনো বন্ধ করতে না পারে। বর্তমানে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্রপতি যে কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে নিজের ইচ্ছেমতো ক্ষমা করতে পারেন, কিন্তু গণভোটে হাঁ জয়যুক্ত হলে ভুক্তভোগী পরিবারের অনুমতি ছাড়া রাষ্ট্রপতি কোনো অপরাধীকে ক্ষমা করতে পারবেন না। বাংলাদেশ বাঙালি অধ্যুষিত হলেও এদেশের পার্বত্য অঞ্চলসহ সারা দেশে আরও বেশ কিছু ভাষাভাষী জনগোষ্ঠী আছে। হাঁ ভোটের মাধ্যমে রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষারও সাংবিধানিক স্বীকৃতি আদায় হবে। তার মানে আপনি যদি চান ভবিষ্যতে কোনো একটি দল সকল ক্ষমতা কুক্ষিগত না করুক, তাহলে গণভোটে হাঁ ভোট দিতে হবে, আর না ভোট দিলে কোনো সংস্কারই বাস্তবায়ন হবে না। গণভোটের সাথে সম্পর্কিত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল জুলাই সনদ। গণভোটে হাঁ জয়যুক্ত হলে জুলাই সনদের আলোকে সংস্কার কার্যক্রম অগ্রসর হবে। জুলাই সনদ আসলে কি এবং এই সনদ নিয়ে এত আলোচনা সমালোচনা কেন সে সম্পর্কে জানতে চাই। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। লোহিত সাগর ও পারস্য উপসাগর ঘিরে সামরিক তৎপরতা বাড়ার মধ্যে ওই অঞ্চলে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। আর এরপরই ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে এসেছে সরাসরি হুমকি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের ক্রমবর্ধমান হুমকির পর মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ওপর হামলা করার ইঙ্গিত দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওই রণতরীটির একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে হুতিরা একটি শব্দই লিখেছে, শীঘ্রই। সম্প্রতি এমনই তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এদিকে এরই মাঝে আর এক ধাপ এগিয়ে যাচ্ছে ইরানপন্থী ইরাকি সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে তারাও। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকির জেরে বিস্তৃত যুদ্ধের প্রস্তুতির আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি। কাতাইব হিজবুল্লাহ অতীতেও বহুবার মার্কিন ও তার মিত্রদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, এমনই দাবি করেছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। কিন্তু এত কিছুর মাঝে একটাই প্রশ্ন, কাতাইব হিজবুল্লাহ কি পর্যাপ্ত শক্তি অর্জন করেছে? আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যে কোনো ভুল পদক্ষেপ বড় আকারের আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। লোহিত সাগরের কৌশলগত জলসীমায় অবস্থান নেওয়ার পর থেকেই মার্কিন রণতরীকে ঘিরে উত্তেজনা বাড়ছে। যুদ্ধবিমান প্রস্তুত, নৌবহরের সহায়তা দিচ্ছে একাধিক যুদ্ধজাহাজ, আর সমুদ্রপৃষ্ঠের নিচে সক্রিয় রয়েছে সাবমেরিন ইউনিট, যা ইঙ্গিত দিচ্ছে পূর্ণাঙ্গ যুদ্ধ প্রস্তুতির। কিন্তু প্রশ্ন উঠছে, এই শক্তি প্রদর্শন কি সরাসরি ইরানের উদ্দেশ্যে, নাকি এর আগেই যুক্তরাষ্ট্রকে মুখোমুখি হতে হবে ইরানের আঞ্চলিক মিত্রদের? মার্কিন পরিস্থিতির জবাবে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছে লোহিত সাগরে চলাচলরত জাহাজগুলোর ওপর তারা নিবিড় পর্যবেক্ষণ করছে। এমনকি মার্কিন রণতরীকে লক্ষ্যবস্তু করার হুমকিও দিয়েছে গোষ্ঠীটি। যদিও সম্ভাব্য হামলায় কী ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হতে পারে সেই বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। এতে বিশ্লেষকরা আশঙ্কা করছেন ইরান ও যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়ানোর আগেই প্রক্সি ফ্রন্টের মাধ্যমেই সংঘর্ষ শুরু হতে পারে। এদিকে ইরানের ভেতরেও পরিস্থিতি অস্বাভাবিক। গুঞ্জন রয়েছে শীর্ষ সামরিক কর্মকর্তাদের পরামর্শে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ কোনো তথ্য নেই, তবে এটি সম্ভাব্য বড় সামরিক উত্তেজনার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
একই সময়ে যুক্তরাষ্ট্র অভিযোগ করছে ইরান সরকার শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে বাস্তবতা বিকৃত করার চেষ্টা করছে। ওয়াশিংটনের ভাষ্য, ইরান সরকার ভেতরে দমন পীড়ন চালানোর পাশাপাশি বিদেশের সশস্ত্র গোষ্ঠীগুলোকেও সমর্থন দিচ্ছে। অর্থাৎ সংঘাত এখন শুধু সামরিক নয়, তথ্যযুদ্ধ, কূটনৈতিক লড়াই এবং মনস্তাত্ত্বিক চাপ সব মিলিয়ে বহুমাত্রিক রূপ নিচ্ছে প্রতিনিয়ত। এবার যুক্তরাষ্ট্র এককভাবে ইরানের মুখোমুখি হচ্ছে না। ইরানের পাশে কি সক্রিয়ভাবে যুক্ত হতে পারে লোহিত সাগরের হুতি যোদ্ধারা, ইরাকের ইরানপন্থী মিলিশিয়া এবং অঞ্চলের অন্যান্য অঘোষিত শক্তিগুলো? আর যদি প্রথম সংঘর্ষের আগুন জ্বলে ওঠে লোহিত সাগরেই, তাহলে কি ইউএসএস আব্রাহাম লিঙ্কন হয়ে উঠবে এই নতুন আঞ্চলিক যুদ্ধের প্রথম বড় সামরিক লক্ষ্যবস্তু, নাকি এটি এমন এক সংঘাতের সূচনা যা ইরান ও যুক্তরাষ্ট্রের সীমা ছাড়িয়ে পুরো মধ্যপ্রাচ্যকে টেনে নেবে বহুপাক্ষিক যুদ্ধে? আরেকটি মহল ষড়যন্ত্র শুরু করছে, ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে বাধাগ্রস্ত করা যায়। দেশ গড়ার সময় হয়েছে, আজ গণতন্ত্রকে রক্ষা করার সময় এসেছে। আজ আমরা ধর্ম দেখতে চাই না, আমরা দেখবো ভোটার, আমরা দেখবো মানুষ, আমরা দেখবো দেশে বাংলাদেশি। তার সবচেয়ে বড় পরিচয় সে বাংলাদেশি, তার সবচেয়ে বড় পরিচয় সে গণতন্ত্রে বিশ্বাসী, শান্তিতে বিশ্বাসী। যারাই গণতন্ত্রে বিশ্বাসী, যারাই শান্তিতে বিশ্বাসী, আমরা তাদের সাথে আছি, আমরা তাদেরকে আমাদের সাথে রাখতে চাই। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, বিগত 16 বছর আমরা কয়েকটি তথাকথিত নির্বাচন দেখেছি, নিশিরাতের নির্বাচন দেখেছি, আমির নির্বাচন দেখেছি, গায়েবী নির্বাচন দেখেছি। দেশের মানুষ ভোট দিতে পেরেছিলেন আপনারা? পারেননি আপনারা ভোট দিতে। তারা চলে গেছে যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। কিন্তু আরেকটি মহল ষড়যন্ত্র শুরু করছে, ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে বাধাগ্রস্ত করা যায়। আজ এখানে হাজার লক্ষ মানুষ যারা আপনারা উপস্থিত হয়েছে, আপনারা সহ আপনারা যত মানুষের সাথে দেখা হবে প্রত্যেককে বলবেন যে আগামী 12 তারিখে নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে সেই জন্য সকলকে সতর্ক থাকতে হবে, সকলকে সজাগ থাকতে হবে। প্রিয় ভাই বোন, কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে উত্তেজনা। ভারতের বিএসএফ অবৈধভাবে রাস্তা নির্মাণ শুরু করলে বাধা দেয় বিজিবি, কাজ বন্ধ হয়। কিন্তু আবার কাজ শুরু করতেই স্থানীয়দেরকে রুখে দাঁড়ায় বিজিবি। ফলে সীমান্তে মুখোমুখি অবস্থান বিজিবি বনাম বি। আজকে আমার ভাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি সবাইকে 20,000 টাকা দিব। তার জন্য তোমরা এই ভিডিওর কমেন্টে বিকাশ নাম্বার দাও, এটা আমাদের সকলের জন্য খুব জরুরি। দয়া করে এখনই কমেন্ট করুন। টাকা পেতে হলে আগে পেজটা ফলো করো আর ভিডিওটা শেয়ার করে দাও, তাহলে টাকা আসবে। শেয়ার করো। আমরা বঙ্গোপসাগরে আসতে পারিনি, ভারতের দাদাবাবুরা এটা দখল করে রেখেছিল আর দুর্বৃত্তের মতো আচরণ করেছিল, আমরা কিছুই বলতে পারিনি। আর এখন সোনার বাংলাদেশের সম্পদ দাদাবাবুরা দখল করতে আসলে কঠিন জবাব দিবে বাংলাদেশের নৌবাহিনী। প্রিয় দেশবাসী, সকলেকে 18 তারিখ রমজান উপলক্ষে ফ্যামিলি খাত দেওয়া হবে। ফ্যামিলি খাত পেতে হলে আগে পেজটা ফলো করে শেয়ার করে দাও আর কমেন্টটা বিএনপি জিন্দাবাদ করে যাও। লোহিত সাগরে ইসরায়েলের গোপন সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিতে হুতিদের সরাসরি হামলার নির্দেশ দিল ইরান। ইসরায়েলি যুদ্ধবিমান ল্যান্ড করার সংকেত পেলেই শুরু হবে চূড়ান্ত ধ্বংসলীলা। ইয়েমেনের মাউন দ্বীপে আরব আমিরাতের তৈরি বিশাল রানওয়ে আর ইসরায়েলি রাডার এখন হুতিদের কামানের গোলার আওতায়। দীর্ঘ ও বড় প্রস্তুতি নিচ্ছে ইরান। এবার হরমুজ প্রণালীতে নামানো হচ্ছে ফাতেহ ক্লাস সাবমেরিন। ধারণা করা হচ্ছে ইরাক ইরান যুদ্ধের চেয়েও দীর্ঘ ও বড় প্রস্তুতি নিচ্ছে ইরান। যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে চীন সাগর থেকে সরাসরি পারস্য উপসাগরে প্রবেশ করলো মার্কিন ইউএসএস আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ার, যে রণতরীর সাথে সবসময় দুটি পারমাণবিক সাবমেরিন থাকে। ইরানের এত কাছে মার্কিন রণতরীর। ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ আইয়াল জামিরের বক্তব্যে নতুন করে আলোচনায় ইরানের সামরিক সক্ষমতা। তিনি বলেছেন, ইসরায়েল এমন প্রমাণ পেয়েছে যা দেখাচ্ছে ইরান সম্প্রতি 4 স্কোয়াড্রন SU-35 যুদ্ধবিমান এবং একাধিক S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে। এই দাবি সত্য হলে ইরানি আকাশ প্রতিরক্ষা ও আক্রমণ শক্তি এক ধাপ নয়, কয়েক ধাপ বেড়ে যাবে। এর মধ্যেই ইয়েমেন স্পষ্ট করে বলেছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে তা শুধু একটি দেশের সঙ্গে সংঘাত হবে না, পুরো মধ্যপ্রাচ্য আগুনে জ্বলে উঠবে। আর সেই যুদ্ধে তারা নিরপেক্ষ থাকবে না।
বিশ্লেষকদের মতে এই বক্তব্য সরাসরি যুদ্ধ ঘোষণার সমান নয়, তবে এটাকে ইরানের প্রতি রাজনৈতিক ও সামরিক সমর্থনের স্পষ্ট ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে। এর অর্থ দাঁড়ায় ইরানের বিরুদ্ধে বড় সংঘাত শুরু হলে যুদ্ধের পরিসর সীমিত রাখা কঠিন হয়ে পড়বে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে প্রতিটি বক্তব্যই যুদ্ধের হিসাব বদলে দিচ্ছে। बेगम खालिदा जिया 3 बार बांग्लादेश के प्रधानमंत्री रही और सभा दिवंगत आत्माओं के सम्मान में मौन रहेगी। তারা অস্ত্র নিয়ে প্রকাশ্যে একটি দোকান থেকে চাঁদা নিতে গেছিল। দেখেন কিভাবে চাঁদা নিতে গেছে, সাথে সাথে সেনাবাহিনী চলে আসছে। সেনাবাহিনী দিব 360 ডিগ্রি থেরাপি। কখন যাবেন ভোট দিতে? না না, এবার ফজরে গেলে হবে না, এবার তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতে হবে। তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং ভোট কেন্দ্রের সামনে গিয়ে, যার যেই ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ জামাত করে আদায় করবেন এবং তারপরে লাইন দিয়ে ভোটের জন্য দাঁড়িয়ে যাবেন যখনই ভোট কেন্দ্র খুলবে। পারবেন ইনশাআল্লাহ? তাহলে কথা একটাই, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। নেত্রকোনা 4 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেয়া মনোনয়ন প্রত্যাহার করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী। শনিবার সকালে নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে শ্রাবণীর পক্ষে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেয়া হয়। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান যাদের ফাঁসির রায় হয়েছিল, শেখ হাসিনা বাংলাদেশ, সাদ্দাম হোসেন ইরাক, বেনিতো মুসোলিনি ইতালি, জুলফিকার আলী ভুট্টো পাকিস্তান, প্রথম চার্লস যুক্তরাজ্য, পারভেজ মোশাররফ পাকিস্তান, হিদেকি তোজো জাপান, দ্বিতীয় নিকোলাস রাশিয়া, মোহাম্মদ নাজিবুল্লাহ আফগানিস্তান, চান ডু হুয়ান দক্ষিণ কোরিয়া, সোরস লুই ফ্রান্স, নিকোলাই চাউশেস্কু রোমানিয়া, আদনান মেন্দেরেস তুরস্ক, রানী মেরি স্কটল্যান্ড, ফের্দিনান্দ মার্কোস ফিলিপিন, আমির আব্বাস হোভেইদা ইরান, জর্জিওস পাপাডোপোলোস গ্রিস, জালাল বায়ার তুরস্ক, জোসেফ কাবিলা কঙ্গো, ভিতকোন কিসলিং নরওয়ে, আয়ন অ্যান্টনেস্কিউ রোমানিয়া, আইভান ব্যাগ্রিয়ানোভ বুলগেরিয়া, ইমরেনাস হাঙ্গেরি, জোজেফ টিজো স্লোভাকিয়া, জেরার্ডো ব্যারিওস এল সালভাডোর। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। এই সুযোগ সুবিধাগুলো সকল যাত্রীদের জন্য প্রযোজ্য। আপনি জানলে হয়তো কোনো না কোনো সময় আপনার অথবা আপনার আত্মীয় স্বজনদের কাজে লাগতে পারে। দেশের 64 জেলার মধ্যে শীর্ষস্থানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার কাছে রয়েছে পারমাণবিক ক্ষেপণাস্ত্র, যা বাকি 6 জেলার মধ্যে কোনো জেলাতে নেই। ব্রাহ্মণবাড়িয়া নামে নয় বরং কাজেই খ্যাতি অর্জন করেছে।
যেখানে দেশ তৈরি করতে পারেনি মিসাইল তৈরি করতে, সেই কাজটি করে দেখিয়েছে ব্রাহ্মণবাড়িয়া। পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির মূল কারণ হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে মোকাবেলা করা, এবং ব্রাহ্মণবাড়িয়ার মানুষ জানান ভবিষ্যতে দেশের রাজধানী হবে ব্রাহ্মণবাড়িয়া। ডক্টর ইউনূসের বার্তা এখন স্পষ্ট, বাংলাদেশ আর দুর্বল নয়। প্রতিরক্ষা শিল্পে এক ঐতিহাসিক বিপ্লবের পথে, লাল সবুজের দেশ। চট্টগ্রামে গড়ে উঠছে বিমান বাহিনীর অত্যাধুনিক ড্রোন কারখানা। চীনের প্রযুক্তিতে তৈরি এই ড্রোন স্নাইপার এখন আকাশ থেকেই রুখে দেবে যে কোনো অপশক্তি। অন্যের দয়া নয়, নিজস্ব শক্তিতে আকাশ কাঁপাবে মেড ইন বাংলাদেশ ড্রোন। স্বনির্ভরতার এক নতুন অধ্যায়ে বিশ্বকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বাংলাদেশ। চট্টগ্রাম সীতাকুণ্ড 4 আসনে বিএনপির মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী নির্বাচন কমিশনকে দেয়া হলফনামা অনুযায়ী তার সম্পদ আছে 456 কোটি টাকা। তার ঋণের পরিমাণ চট্টগ্রাম সকল আসনের প্রার্থীদের চেয়েও বেশি, 1700 কোটি টাকা। শুধু তাই নয়, তার নামে 132টি মামলা আছে, তারপরেও তাকে নমিনেশন দিল নির্বাচন কমিশন। অন্যদিকে জামাত মনোনীত প্রার্থীর শুধুমাত্র 1 মাসের বিদ্যুৎ বিল পক্ষে থাকার কারণে তার নমিনেশন বাতিল করলেন নির্বাচন কমিশন। সমন্বয়ক স্বাধীনতা দিলে ঠিক কথাই বলেছিল। পুলিশ প্রশাসন সহ দেশের সকল আইন প্রতিষ্ঠান বিএনপির দিকে ঝুঁকে গেছে। আমি গর্বিত, আমি এ দেশের সন্তান, আমি গর্বিত, আমি বাংলা মায়ের সন্তান। নখের আঁচড়ে ক্ষত বিক্ষত করতে চেয়েছে যারা, ইতিহাস বলে পরাজিত।